তাহলে কি বললাম, ওই যে প্রোটোপ্লাজমের ফিউশন ঘটাইছে, মানে কার কার মাঝখানে, এটা হচ্ছে সোমাটিক হাইব্রিড। মানে সাধারণত সংরক্ষণের ক্ষেত্রে স্ত্রী এবং আমরা নর্মালি জানি মেল এবং ফিমেল গেমেল একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি হয়, কিন্তু আমরা মেল ফিমেল গেমেল না করায় কী করছে, প্রোটোপ্লাস্টের একসাথে ফিউজ করাইছে। প্রোটোপ্লাজম একসাথে যখন ফিউজ করাইছে তখন সেটাকে বলা হয় সোমাটিক হাইব্রিড। মানে এক্ষেত্রে নিউক্লিয়াস ডিভিশন একসাথে যুক্ত হবে না, মানে কোষের নিউক্লিয়াসটা ডিভিশন একসাথে যুক্ত হবে, হ্যাঁ, সাইটোপ্লাজমগুলো একসাথে যুক্ত হবে। এর সাথে এর যখন কম্বিনেশন হয় তখন এটা দুইটা কোষ একসাথে থাকে, কিন্তু এদের সাইটোপ্লাজমগুলো একসাথে ফিউজ হয়। দিস ইজ কল্ড দ্য সোমাটিক হাইব্রিডাইজেশন। মানে দুইটা কোষের সাইটোপ্লাজমকে একসাথে যুক্ত করলাম, দিস ইজ কল্ড সোমাটিক হাইব্রিডাইজেশন। আর এর ফলে আমরা একটা তৈরি করতে পারছি, এটা হচ্ছে আলু এবং টমেটো উদ্ভিদের প্রোটোপ্লাজম ফিউশন করে সৃষ্টি নতুন উদ্ভিদের নাম হচ্ছে টোমাটো। এমক্যাট পরিকাস্টে টোমাটো, মানে পটেটোর একটা অংশ রয়েছে আর টমেটোর একটা অংশ আছে, এর জন্য বলা হচ্ছে টোমাটো। মানে ওদের দুইটা সংকরায় এনে ফেলে, এদের ইয়েটা যাকে কেমন দেখতে হবে, এটা আলু আর টমেটোর একটা কম্বিনেশন, কেমনি হইব অলমাইটি নস। হয়তো বা আলু নিচের দিকে জন্মাবে, আলু তো নিচের দিকে জন্মায়, আর টমেটো তো মাটির উপরে জন্মায়, দেখতে হবে। পামোটোই তো না, কোমাটোটা সার্চ দিয়ে দেখি আজকে কেমন। না একটা আলু, অর্ধেক আলু আর অর্ধেক টমেটো, আলু। আচ্ছা, মেরিস্টেম কালচার। মেরিস্টেম হচ্ছে একদম শীর্ষমুকুল অগ্রভাগ থেকে যে কালচার করা হয় তাকে বলা হয় মেরিস্টেম কালচার। এটার সুবিধাটা হচ্ছে এখানে রোগমুক্ত আমরা চারা তৈরি করতে পারি, অল্প সময় অধিক চারা উৎপাদন। ওই যে বললাম যে খুব কম সময়ে হিউজ অ্যামাউন্ট অফ প্ল্যান্টস আমরা তৈরি করতে পারি। হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়। এখন চিন্তা করেন আমি ডিপ্লয়েড করবো না, হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যাবে। কই থেকে নেবেন, আমরা যে পরাগরেণু যেটা আছে, মানে মেল এবং ফিমেল যে অর্গান আছে, মেলের অর্গানের নাম কি, উদ্ভিদের পরাগধানী, আর হচ্ছে ডিম্বাশয়। তো পরাগধানের মধ্যে যে পরাগরেণু আছে, এই পরাগরেণু থেকে আমরা এটাকে কালচার করে সেখান থেকে একটা গাছ তৈরি করা যাবে, কিন্তু সেটা হবে হ্যাপ্লয়েড, সেখানে ডিপ্লয়েড হবে। এই প্রক্রিয়াকে কি বলা হয়, অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম তৈরি করা হয়েছে। জিন গুয়া 1 এবং গুয়ান 18, হয়তো বা এটা চীনের মধ্যে হয়েছে, গুয়ান এগুলো চীনে থেকে বলবে। চীন দেশে গুয়ান 18 এটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড ধান, এবং জিন গুয়া 1 যেটা অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড গম তৈরি করা হয়েছে। তো এগুলা কিন্তু হ্যাপ্লয়েড, তাই না? এখানে বলছে যে নর্মালি আমরা এই পরাগধানী থেকে হ্যাপ্লয়েড তৈরি করা সহজ। কেন? কারণ এখানে যে কোষগুলো আছে এই কোষগুলো তো সব হ্যাপ্লয়েডই আছে, কিন্তু এখান থেকে আবার ডিপ্লয়েড তৈরি করা কঠিন, কারণ এখানে যে কোষগুলা, এই কোষগুলোকে তখন আবার ফিউজ করাইতে হবে, ফিউজ করায় এখান থেকে ডিপ্লয়েড তৈরি করা কঠিন হবে। তাহলে মেইনলি এখান থেকে হ্যাপ্লয়েড আমরা উদ্ভিদ তৈরি করা যায়। এটার নাম কি, গুয়ান নাকি তার, হ্যাঁ গুয়ান 18 অ্যান্ড জিনহুয়া 1। একটা হলো গম আর একটা হচ্ছে ধান। গুয়ান 18 যেটা, হ্যাঁ গুয়ান 18 যেটা সেটা হচ্ছে ধান, আর জিনহুয়া 1 যেটা সেটা হচ্ছে গম। আচ্ছা, কোষ আবাদ এবং কেলাস সৃষ্টি আবাদ, ট্রান্সজেনিক উদ্ভিদ কোনটা? আরে ওগুলো লাগতো না, পোয়েসি লাগবে। পোয়েসি মানে হচ্ছে আমাদের আছে, পোয়েসি এই গোত্রের আমাদের আছে, রাসিকেসি গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এত কিছু লাগতো না ভেতর থেকে, এত কিছু পড়তে গেলে মাথা নষ্ট হইবে। কিন্তু ট্রান্সজেনিক উদ্ভিদ আমাকে জানতেই হবে, এটা আছে, নেক্সটে আবার আছে। ট্রান্সজেনিক উদ্ভিদ কাকে বলে? ট্রান্সজেনিক কাকে বলে? ট্রান্সজেনিক বলতে বোঝায় যে অন্য একটা জীবের, খুব ভালো করে শুনেন, অন্য একটা জীবের নির্দিষ্ট জিন ভিন্ন কোনো প্রজাতির মধ্যে স্থানান্তর করে নতুন প্রজাতির কোনো উদ্ভিদ অথবা প্রাণী তৈরি প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সজেনিক। মানে একটা জিন, যে জিনটা অন্য প্রাণীর মধ্যে ছিল, এটা এনে অন্য একটা মানে নতুন একটা প্রাণীর মধ্যে দিব, এটাকে বলে ট্রান্সজেনিক। এই উদ্ভিদ অথবা প্রাণীকে বলে ট্রান্সজেনিক উদ্ভিদ অথবা ট্রান্সজেনিক প্রাণী, যেটাই
যেমন ওই যে এর আগে আমরা বলছিলাম যে লুসিফেরিন, যেটা কি হয়, লুসিফেরিন আমাদের কি করে, জোনাকি পোকার মধ্যে লুসিফেরিন তৈরি হওয়ার জন্য একটা জিন থাকে, লুসিফেরিন তৈরি করে। এই লুসিফেরিনেস এনজাইম, হ্যাঁ এই এনজাইম কি করে, বাতাসের মধ্যে ওরা যে অক্সিজেন ভেতরে নেয়, এই অক্সিজেনটা ব্যবহার করে তারা এটিপি তৈরি করে, শক্তি তৈরি করে, এই শক্তিটা আলো আকারে বের হয়। তো আমরা কি করছি, আমরা সেখান থেকে যে জিনটা এই লুসিফেরিনেস এনজাইম তৈরি করলো, ওই জিনটাকে নিয়ে আমরা সৌন্দর্য বর্ধন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে গাছগুলো কি হবে, রাত্রে কি হবে, মিটমিট করবে। শৈবেলা তো দিই নেই, শৈবেলা দেন সমস্যা নাই, কিন্তু আমরা সৌন্দর্য বর্ধন গাছের মধ্যে দিচ্ছি। তাহলে যেগুলো আমাদের ইয়েতে থাকলে তাহলে কেমন অনেক সুন্দর, হ্যাঁ এখান থেকে একটু একটু ডিম লাইটের মতো জ্বলবে, একটু একটু করে জ্বলবে, জোনাকির মতো এমন করে জ্বলবো না, কিন্তু জ্বললে একটু একটু, হ্যাঁ লাইটিং একটু হবে। আচ্ছা, ট্রান্সজেনিক উদ্ভিদ, আবার আমরা কি করছি, আবার আমরা ভিটামিন এ তৈরি হওয়ার জন্য একটা জিন এবং আয়রন তৈরি হওয়ার জন্য অতিরিক্ত কিছু জিন নিয়ে ধানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ধানের নাম দিয়ে দিচ্ছি আমরা সুপার রাইস। সেখান থেকে যদি আমরা খাই তাহলে আমাদের আয়রনের অভাব হবে না এবং ভিটামিন এ এর অভাব হয় না, রাতকানা রোগ হবে না। তাহলে ধান খাইলে আমার ভিটামিনের অভাব পূরণ হয়ে যাচ্ছে। এটার নাম কি দিছে, সুপার রাইস। তাহলে এটা হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ, হচ্ছে চায়নাতে এটা আবিষ্কার হয়েছে, জাপানে না, জাপানে। আবার কি করছে, ওই যে এটাকে না বললাম যে কি বলে ভেড়া, আগে অস্ট্রেলিয়াতে এগুলো সব লেখা আছে, গল্প এগুলো সব লেখা আছে। অস্ট্রেলিয়াতে ভেড়া, ওরা মেনলি ভেড়ার চামড়া দিয়ে ওরা তো শিল্প করত, ভেড়ার চামড়া দিয়ে ইয়ে বানানো হয়, বিভিন্ন ধরনের কম্বল টম্বল এগুলো বানায়। তো ভেড়ার চামড়া উন্নত করার জন্য মানে ওরা কি করছে, ঘাসের মধ্যে চামড়া উৎপাদনের জন্য সোডিয়াম দরকার অনেক, তো সোডিয়াম উৎপাদনের জন্য বেশি বেশি একটা জিন দিয়ে দিছে ঘাসের মধ্যে। তো এই ভেড়াগুলো ওই ঘাস খাচ্ছে, ফলে এদের চামড়া উন্নত হচ্ছে। বুঝছেন কথা, মানে একটা জিন ঘাসের মধ্যে দিছে, ফলে ওই ঘাস যখন ভেড়া খাচ্ছে তাহলে ভেড়া কিন্তু ওদের লোমগুলো অনেক উন্নত হচ্ছে। আবার বাংলাদেশে বিটিপি 2014 সাল থেকে বাজারজাত করা হয়েছে, 2014 সাল থেকে। এটার মধ্যে কি করা হয়, ব্যাসিলাস থুরিনজাইসিস নামক একটা ব্যাকটেরিয়া মাটির মধ্যে থাকে। এই ব্যাকটেরিয়া অনেক বড় একটা ব্যাকটেরিয়া, তুমি খালি চোখে দেখা যাবে না। তো এই ব্যাকটেরিয়ার মধ্যে একটা জিন আছে, যে জিনটা একটা প্রোটিন তৈরি করে, যেটা আমাদের জন্য ক্ষতিকর না, কিন্তু পোকামাকড়ের জন্য এটা ক্ষতিকর। তো ওই জিনটা যখন ইয়ের মধ্যে দিয়ে দিছে, বিভিন্ন ধরনের, হ্যাঁ বেগুন, তারপরে ভুট্টা, তারপরে গম, এদের মধ্যে যখন দিয়ে দিছে, তখন আর ওই পোকা আর অ্যাটাক করে না। ফলে এদের মধ্যে আমাকে আর স্প্রে করতে হয় না, পেস্টিসাইড দেওয়া লাগে না, সারটার কিছু দেওয়া লাগে না, ফলে উৎপাদন বেড়ে যাচ্ছে। এটা আমরা খাইলে কোনো সমস্যা হবে না, কিন্তু ওইটার মধ্যে পোকামাকড়ের জন্য ওই প্রোটিন যেটা তৈরি হয়, এটা এদের জন্য ক্ষতিকর। তাহলে এইগুলাকে কি বলা হয়, দেয়ার কল ট্রান্সজেনিক উদ্ভিদ। আচ্ছা, নেক্সট, ভ্রূণ উদ্ধার করা যায়, পড়বেন দেহেও ভ্রূণ সৃষ্টি করবেন। এখানে বৈদেশিক মুদ্রা অর্জন করবেন, এটা সব গদগদা কথা বলে নেবেন। অয়েল পাম এর টিস্যু কালচার করা হচ্ছে বাংলাদেশেও। ওই মালয়েশিয়ায় তেল উৎপাদন হচ্ছে, যে পাম অয়েল বলে না, পাম অয়েল, এটাকে টিস্যু কালচার করা হচ্ছে। এদের সংখ্যা বৃদ্ধি করে, বাংলাদেশে তো পাম অয়েল খায় প্রচুর, পাম গাছ থেকে আসে এটা। এবং তেল দেখছেন, পাম অয়েলের তেল দেখছেন, একটু ইয়ে থাকে, মানে একটু কালো কালো, একটু গাঢ় থাকে। নর্মালি হলুদ থাকে না, আমার ওইটা একটু বেশি গাঢ় থাকে অনেক। পাম অয়েল এটা খায়, মানুষ খায়, দাম কম, একটু দাম কম হয় না। টিস্যু কালচারের এটা বাংলাদেশের অনেক ঢাকা ভার্সিটি, তারপরে চিটাগং ভার্সিটি, এই সকল ভার্সিটিগুলোতে যে সাবজেক্টগুলো আছে এগুলোতে পড়ানো হয় এগুলো। এবং আস্তে আস্তে খুব টিস্যু কালচার করে মানুষ অনেক হচ্ছে, লাভবান হচ্ছে, প্লাস স্বাবলম্বী হতে পারতেছে। করবে না এখানে কথাগুলো, করবে লেখা আছে, সিরিয়াস। নেক্সটে আমার মনে হয় সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। কারণ অনেক জেনেটিক ডিজিজ যদি এদেরকে ঠিক করা যায়, ইভেন মানুষের ক্যান্সারগুলোও কিন্তু জেনেটিক মানে জিনগত চেঞ্জের কারণে হয়। দেখবে মানুষের অপারেশন করা লাগতেছে না, নেক্সটে ন্যানো টেকনোলজি চলে আসবে পৃথিবীতে।
ন্যানো টেকনোলজির মাধ্যমে আপনার রক্তের মধ্যে কিছু দিয়ে দিব, ওরা গিয়ে ওইখানে রিপেয়ার করে ফেলবে। যেমন জিন থেরাপি দিয়ে ফেলবো। জিন থেরাপিতে এখনও হয়েছে, কিন্তু এরকম করে আমাদের এখনও হয়নি। নেক্সট আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং করব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শোনেন, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে অনেকে কোশ্চেন ধরতে ভুল হয়। সেটা হচ্ছে কি, টিস্যু কালচারের সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মিলাই ফেলে, গুলাই ফেলে। টিস্যু কালচার ইজ টোটালি এদের জিন নিয়ে কোনো আলোচনা নেই, মানে এটা হচ্ছে টিস্যু লেভেলে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং টোটালি একদম মানে কোষের ভেতরে যে জিন থাকে, জিন নিয়ে আলোচনা। এবং আমরা নর্মালি টিস্যু কালচার, আমি যদি ট্রান্সজেনিক উদ্ভিদ করি, তাহলে টিস্যু কালচার আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা আরেকটার সাথে রিলেটেড। কথা বলছেন না? যে আপনি যে ভিন্ন একটা জিন নিয়ে আসলেন, এই যে ভিন্ন জিন যে আমি প্রবেশ করাবো, এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করে। এবং করার পর এদের সংখ্যা যখন বৃদ্ধি করবো, তখন আমার টিস্যু কালচার করতে হবে। মানে একটা আরেকটার উপর ইন্টারডিপেন্ডেন্ট। এটা কিন্তু ভুল করা যাবে না। টিস্যু কালচারে কখনো নতুন কোনো ধরনের কোনো উদ্ভিদ তৈরি করা হয় না, বা ওই কোনো মিউটেশন করা হয় না। অন্য কোনো বৈশিষ্ট্য আনলে সেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করে টিস্যু কালচার করতে হবে, করে তাদের সংখ্যা বৃদ্ধি করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে? আচ্ছা, আমাদের না বলছিলেন যে একজনের জন্য জ্ঞান অনুধাবন। আচ্ছা, জ্ঞান অনুধাবন কোন চ্যাপ্টার জানো? এটা চ্যাপ্টার এই টিস্যু কালচার। স্যার আমাদের বইয়ের মধ্যে, বই থেকে, সব বই থেকে, বইয়ের বাইরে কোনো কিছু থাকবে না। আচ্ছা, আমরা একটু রিক্যাপিচুলেশন করি। বলেন তো, ইয়ে বলেন, নওশীন বলেন, টিস্যু কালচারের ব্যবহার বলেন তো, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে, কী করতে পারে? ট্রান্সজেনিক উদ্ভিদটা একটু বুঝিয়ে বলেন। দেখো, যেমন সুপার রাইস, ট্রান্সজেনিক ভুট্টা, ট্রান্সজেনিক এটাকে বলে বিটি বেগুন তৈরি করতে পারতেছি। আচ্ছা, ওগুলো তো হয়তো বা হ্যাঁ চিনগুলো তো চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, টমেটো তো ট্রান্সজেনিক না, ওরা কোষ আর কোষ ফিউজ করা হয়েছে, এবং ফিউজ করানোর পরে সাইটোপ্লাজম ফিউজ হয় নাই। মানে সাইটোপ্লাজম ফিউজ হয়েছে, কিন্তু নিউক্লিয়াসটা ফিউজ হয়নি। এটা জিনগত চেঞ্জ করা হয় না, ওর কথা হচ্ছে জিনগত চেঞ্জ করি নেই। মানে দুইটা কোষকে একসাথে রাখা হয়েছে, এটা জেনেটিক ইয়ে বলা যাবে না, এটা টিস্যু লেভেলে আছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি কি আছে? একটা আমরা কি বলছিলাম, যেন এদের বৈশিষ্ট্যগুলো হুবহু সেম থাকবে। আর সেকেন্ড বললাম এদের কি থাকবে? কটা বাজে? 5:10। আচ্ছা, সেকেন্ডলি আমরা কি বললাম? রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। তারপরে আর কয়েকটা বলে মনে কি কি মনে আছে? হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করা যাবে। হ্যাপ্লয়েড, আমরা তাহলে হ্যাপ্লয়েড করার জন্য কোনটা নিতে হবে? হ্যাপ্লয়েড কোন একটা উদ্ভিদ তৈরি করতে যাবে, তাহলে হচ্ছে হ্যাঁ পরাগরেণু কালচার করতে হবে। কালচার করে সেখান থেকে আমি হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারবো। তারপরে কি করা যায়? খুব কম সময়ে বেশি পরিমাণ চারা গাছ তৈরি করা যায়। তারপরে যেগুলো বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, বিলুপ্তপ্রায় উদ্ভিদ, হ্যাঁ, এদের সংখ্যা বৃদ্ধি করা যায়। তারপরে কি করা যায়? হ্যাঁ, ফিউজ মানে প্রোটোপ্লাজম সংযুক্ত করে নতুন হুবহু গুণ সম্পন্ন তৈরি করলাম, প্লাস নতুন উদ্ভিদ তৈরি করা যাবে। কিভাবে? সাইটোপ্লাজম একসাথে, হ্যাঁ, সোমাটিক হাইব্রিডাইজেশন যেটাকে বলা হয়। সোমাটিক মানে হচ্ছে এদের সাইটোপ্লাজম একসাথে ফিউজ হবে, কিন্তু নিউক্লিয়াস ফিউজ হবে না, এরকম পোমাটো। তারপরে কি বলছিলাম? আর কি আছে? মেরিস্টেম কালচার করতে পারি, একদম ডগা, গাছের ডগা থেকে কিছু টিস্যু নিয়ে সেখান থেকে আমরা কালচার করতে পারি। তারপরে হ্যাপ্লয়েড উদ্ভিদ বললাম, কেলাস সৃষ্টি এবং আবাদ কি মাছ ধরার ক্ষেত্রে ব্যবহার করে না, আচ্ছা, ওটা তো আছে, ওটা ওইটা বায়োটেকনোলজিতে আসবে। আচ্ছা, টিস্যু কালচার আর বায়োটেকনোলজির মধ্যে ইয়েটা, বায়োটেকনোলজি কিন্তু এটা বিশাল একটা চ্যাপ্টার, বিশাল একটা সাবজেক্ট। তার নিচে রয়েছে কি কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টিস্যু কালচার আছে। মানে বায়োটেকনোলজি আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রায় কাছাকাছি।
বায়বীয় অংশ, হ্যাঁ, বিভিন্ন অংশ পরিবর্তন করে নতুন কোনো কিছু তৈরি করবো, নতুন কোনো প্রজাতি তৈরি করবো, এটা বায়োটেকনোলজি। আর বায়োটেকনোলজির মধ্যে কী কী আছে? টিস্যু কালচার একটা অংশ, তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ার বায়োটেকনোলজির মধ্যে আসবে, তারপরে আর কি আছে এগুলা। তো টিস্যু কালচারের জন্য কে, হুইজ দ্য ফাদার অফ টিস্যু কালচার? গডরিভ হ্যাভারল্যান্ড। আর টিস্যু কালচারের মূল মেকানিজম কি 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 মানে কোন বিষয়কে কাজে লাগিয়ে টিস্যু কালচার করা হয়? টটিপটেন্সি। টটিপটেন্সি মানে কি? প্রত্যেকটা কোষ একটা গাছ হওয়ার যে ক্ষমতা, এটাকে বলে টটিপটেন্সি। তো আমরা যদি, হ্যাঁ, যাদের বীজ হয় না তাদের আমরা কি করব, এই টিস্যুগুলো নিয়ে এদের কালচার করে আমরা এদের সংখ্যা বৃদ্ধি করবো। তাহলে ধাপগুলো বলেন তো, জীবাণুমুক্তকরণ ধাপটা বলেন, ইয়ে বলেন শাহনাজ। তাহলে আচ্ছা, এক্সপ্লান্ট থেকে অণুচারা তৈরির এই পদ্ধতিকে ইন ভিট্রো কালচার বলে। কেন? ইন ভিট্রো মানে কি? কাঁচের ভিতরে। এই কালচারকে বলা হয় ইন ভিট্রো কালচার। কেন? এই কালচারটা কাঁচের ভিতরে হয় বিধায় এটাকে বলা হয় ইন ভিট্রো কালচার। কাঁচের ভিতরে হয় বিধায় এটাকে তুলা দিতে হবে, কারণ জীবাণুমুক্ত করার জন্য আমি তো এর আশেপাশে কি দিব? ময়েস যাবে না, ময়েস দিয়ে তো এই করবো, গরম জলীয় বাষ্প দিতে হবে। তো ওইটা না ভেতরে ঢুকবো, মানে ইয়ে করে রাখে, প্রোটেকশন দিয়ে রাখে ভেতরে, ডাস্টটা যাতে না যেতে পারে, মানে ময়েসটা না যেতে পারে। কথা বুঝে নেই? মানে ওই যে মুখা আছে না, মুখা তো লাগাবো, মুখা লাগাইতে হবো না? একটা কালচার মিডিয়া, এই পুরা গ্লাস মনে করে একটা কনিক্যাল ফ্লাস্ক, এই ফ্লাস্কের মধ্যে এগুলো করে মাথাটা আটকাইতে হবো না, তুলা দিয়ে আটকায়। সুবিধাটা হচ্ছে তাপটা ভিতরে খুব সহজ যেতে পারে, আর ময়েস যাবে না, কিন্তু তাপগুলো এক্সচেঞ্জ হবে খুব তাড়াতাড়ি, সহজে। বুঝছেন? তাহলে আর কি, তাহলে তো হয়ে গেল। এই ধাপগুলা HW করে লিখে নিয়ে আসবেন। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত থাকুন।